ক্লাস 12-এর প্রাকৃতিক ভূগোলের ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত জীববৈচিত্র্য, যাকে আমরা ইংরাজিতে বলে থাকি বায়োডাইভার্সিটি, তার কিছুটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এই জীববৈচিত্র্য সম্পর্কে জানার আগে এই জীবকুলের সৃষ্টি কবে হয়েছিল এবং কিভাবে হয়েছিল সেটা সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। তারপর আমরা বিভিন্ন বৈচিত্র্য সম্পন্ন জীব এবং তাদের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেটা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। তো দেখো, বিভিন্ন বিজ্ঞানীদের মতানুসারে আনুমানিক প্রায় 450 থেকে 460 কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয়েছিল। পৃথিবী সৃষ্টির প্রথম 100 কোটি বছরে এই গ্রহে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। এই যে প্রাণহীন সময়টা, সেই সময়টাকে আমরা কি বলছি? অ্যাজোইক যুগ, যাকে ইংরাজিতে কি বলা হয়? অ্যাজোইক ইরা। এবং এটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে বলবো কি? জীবহীন যুগ। এরপর বিভিন্ন যুগে পৃথিবীতে বিভিন্ন প্রকার জীবের আবির্ভাব ঘটেছে এবং তার সাথে সাথে এরকমও ঘটেছে যে বিভিন্ন প্রজাতির জীব চিরতরে বিদায়ও নিয়েছে। তো এই যে বিভিন্ন যুগে বিভিন্ন জীবের যে আবির্ভাব ঘটল, সেই সময় কিন্তু জীবের প্রধান বৈশিষ্ট্যই হয়ে গেল তাদের মধ্যে কি? বৈচিত্র্য। তো পৃথিবীর এই বৈচিত্র্যময় পরিবেশের কারণেই কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জীবগোষ্ঠীর উদ্ভব ঘটেছে। তো পৃথিবীতে যদি এই বৈচিত্র্য না থাকতো তাহলে কিন্তু সব জায়গাতেই একই বৈশিষ্ট্য সম্পন্ন জীব আমরা দেখতে পেতাম। খুব ছোট থেকে খুব বড় সব মিলিয়ে প্রতি মুহূর্তেই কিন্তু উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীর সংখ্যা ঠিক কত তার সঠিক হিসেব নিকাশ কিন্তু বিজ্ঞানীরা করে উঠতে পারেননি। তার একটা বড় কারণ কি? প্রতিদিনই পৃথিবী থেকে যেমন কিছু না কিছু জীবগোষ্ঠী অবলুপ্ত হচ্ছে, তেমনই বেশ কিছু জীবগোষ্ঠী বিবর্তনের মাধ্যমে আবার আত্মপ্রকাশও করছে। সেই সঙ্গে কি হচ্ছে? বিভিন্ন যে দুর্গমতা, সেই দুর্গমতার কারণেও কিন্তু অনেক স্থানের জীবগোষ্ঠী সম্পর্কে কিন্তু ধারণা এখনও পর্যন্ত তৈরি হয়নি। কেন? দুর্গমতার কারণে কিন্তু সেই জায়গাগুলোতে পৌঁছানোই সম্ভব হয়নি। প্রাকৃতিক নিয়মে জীবগোষ্ঠীর আসা যাওয়ার ভারসাম্য থাকলে কিন্তু কোনো ক্ষতি হয় না, কিন্তু জেট গতিতে, মানে জেট বিমানের যে গতি, সেই গতিতে যদি সভ্যতার বিকাশের প্রভাবে অধিক সংখ্যায় জীবগোষ্ঠীর যদি বিলুপ্তি হয় তাহলে কি হবে? ভারসাম্যটা কিন্তু বিঘ্নিত হবে এবং তার প্রভাব কার উপর পড়বে? আমাদের দৈনন্দিন জীবনযাত্রার উপরে। এই যে জীববৈচিত্র্য ধারণাটা, সেই ধারণাটা কিন্তু অপেক্ষাকৃত নতুন। তো কোন বিজ্ঞানী প্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন? 1986 সালে ওয়াল্টার রাসেল সর্বপ্রথম জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন। জীববৈচিত্র্যের যে ইংরাজি এই প্রতিশব্দ বায়োডাইভার্সিটি, সেই শব্দটা গ্রিক শব্দ বায়োস অর্থাৎ লাইফ বা প্রাণ এবং ডাইভার্সিটি অর্থাৎ ফর্ম বা গঠন শব্দ দুটির সংমিশ্রণেই কিন্তু সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? ইংরাজি শব্দ বায়োডাইভার্সিটি। এই ওয়াল্টার রাসেলের আগে 1980 সালে মার্কিন জীববিজ্ঞানী থমাস লাভজয় প্রথম জীবগত বৈচিত্র্য অর্থাৎ বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছিলেন। বিজ্ঞানী উইলসন জীববৈচিত্র্য বিষয়টিকে সারা পৃথিবীর বিজ্ঞানী মহলে প্রচার ও জনপ্রিয় করেন বলেই উইলসনকে কি বলা হয়? জীববৈচিত্র্যের জনক বা ফাদার অফ কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ধারণার পিতা। এরপর 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে যে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এই জীববৈচিত্র্য বিষয়টি নিয়ে একটি সুদীর্ঘ আলোচনা হয়েছিল এবং যেখানে অংশগ্রহণ করেছিল 178টি দেশের মধ্যে 150টি দেশ, এবং এই 150টি দেশ জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল। এবার জীববৈচিত্র্যের সংজ্ঞা সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণভাবে কি বলা হয়ে থাকে?
কোনো নির্দিষ্ট অঞ্চল বা বৃহদায়তন বাস্তুতন্ত্রের মধ্যে বসবাসকারী অসংখ্য উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠীকে একসাথে কি বলা হয়? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো জীববৈচিত্র্যের এই সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন বিভিন্ন মতামত প্রকাশ করলেও তাদের প্রত্যেকের সংজ্ঞায় কিন্তু তিনটে বিষয় যথেষ্ট গুরুত্ব পেয়েছে। সেই তিনটে বিষয় কি কি? প্রথমটা হলো জিন, দ্বিতীয়টা হলো প্রজাতি, আর তৃতীয়টা হলো বাস্তুতন্ত্র। এবার আমরা কয়েকটি সংজ্ঞা সম্পর্কে জানব এবং প্রত্যেকটা সংজ্ঞাই কিন্তু এই জীববৈচিত্র্যের উপর। তো প্রথম যে সংজ্ঞাটা জানব সেটা কার? সেটা হচ্ছে বিজ্ঞানী C.J. ব্যারো। তিনি কি বলেছেন? কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের প্রজাতির বৈচিত্র্য এবং কোনো একটি প্রজাতির মধ্যে যে জিনগত বৈষম্য রয়েছে তাকেই বলা হচ্ছে কি? জীববৈচিত্র্য। পরের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা কারা দিয়েছেন? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তারা কি বলেছেন? যে নির্দিষ্ট অঞ্চলে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের যোগফলই হচ্ছে জীববৈচিত্র্য। এবার তৃতীয় যে সংজ্ঞাটা সেটা হচ্ছে যিনি বলেছেন তিনি হলেন কে? ডি কাস্ট্রি। তিনি কে বলেছেন? নির্দিষ্ট অঞ্চল ও নির্দিষ্ট সময়ে জিন, প্রজাতি এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের মিথস্ক্রিয়া ও সামগ্রিক অবস্থাই হলো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই যে তিনটে সংজ্ঞা সম্পর্কে আমরা জানলাম, তার মধ্যে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্র ছাড়াও আর একটা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সময়। তো এই যে সময়, এই সময়কে নিয়ে যে চারটে বিষয় হলো কি কি? জিন, প্রজাতি, বাস্তুতন্ত্র ও সময়, তার উপর নির্ভর করে জীববৈচিত্র্যের কিন্তু একটা সম্পূর্ণ সংজ্ঞা দেওয়া যায়। সেই সংজ্ঞাটা কি? নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট অঞ্চলে জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য অনুযায়ী সেই অঞ্চল বা স্থানে জীবের যে বৈচিত্র্য ও বৈষম্য এবং স্থান ও সময় পরিবর্তনে জীবকুলের বৈশিষ্ট্যের যে পরিবর্তন ঘটে তাকেই কি বলা হচ্ছে? জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এবার জীববৈচিত্র্যের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। তো জীববৈচিত্র্যের প্রধান বা মুখ্য যে বৈশিষ্ট্যগুলো মূলত পরিলক্ষিত হয় সেগুলো হলো বাস্তুতন্ত্রের রূপভেদ, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠীর সমন্বয়, পরিবর্তনশীলতা, জীব প্রজাতির বিপুল সম্ভার ও অসমভাবে বণ্টিত। এই যে পাঁচটা বৈশিষ্ট্যের কথা বললাম আমি, সেইগুলো একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো প্রথম যেটা বলেছি সেটা হলো কি? বাস্তুতন্ত্রের রূপভেদ। তো কোনো একটা অঞ্চলের জীবসমূহের প্রজাতিগত বিভিন্নতা এবং বাস্তুতন্ত্রে এদের যে সামগ্রিক বিন্যাস তাকেই কি বলা হয়ে থাকে? জীববৈচিত্র্য। সুতরাং এটা বলাই যেতে পারে যে বাস্তুতন্ত্রের বহুরূপতাই হলো কি? জীববৈচিত্র্য। দ্বিতীয় যে পয়েন্ট বলেছি সেটা হলো কি? ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠীর সমন্বয়। জীববৈচিত্র্যে ভিন্ন ভিন্ন উদ্ভিদ গোষ্ঠী ও প্রাণী গোষ্ঠীর সমন্বয় পরিলক্ষিত হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কোনো একটা নির্দিষ্ট জীববৈচিত্র্যে শুধুমাত্র যে উদ্ভিদ গোষ্ঠী থাকবে সেরকম যেমন নয়, সেরকম শুধুমাত্র যে প্রাণী গোষ্ঠী থাকবে সেরকমটাও নয়। উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠীর সমন্বয় কিন্তু এখানে পরিলক্ষিত হয়। তৃতীয় যে পয়েন্ট বলেছিলাম সেটা হলো কি? পরিবর্তনশীলতা। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রজাতির জীব যেমন জন্মাচ্ছে, তেমনি কোনো কোনো জীব প্রজাতি জীবন সংগ্রামে লড়াই করতে করতে একটা সময় কিন্তু হেরে যাচ্ছে এবং পৃথিবী থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই কারণে জীববৈচিত্র্য কিন্তু ক্রম পরিবর্তনশীল। এরপরে চতুর্থ পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হলো কি? জীব প্রজাতির বিপুল সম্ভার। পৃথিবীতে যে মোট কত সংখ্যক জীববৈচিত্র্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা বিজ্ঞানীরা যেমন সঠিকভাবে হিসাব করতে পারেননি, সেরকম পৃথিবীতে এরকম বেশ কিছু দুর্গম জায়গা রয়েছে যে জায়গাগুলোতে দুর্গমতার জন্য পৌঁছানো সম্ভব হয়নি, ফলে সেখানকার জীববৈচিত্র্য সম্পর্কেও কিন্তু আমরা এখনও ধারণা লাভ করতে পারিনি। তো বিজ্ঞানীরা যে অনুমান করেছেন সেই অনুমানের ভিত্তিতে বলা যায় যে পৃথিবীতে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি প্রজাতির জীব রয়েছে।
এরপরে পঞ্চমত যে পয়েন্টটা আমি বলেছিলাম সেটা হলো কি অসমভাবে বণ্টিত। এই যে পুরো যে পৃথিবী, যেটা বিভিন্ন জীব প্রজাতির আবাসস্থল, সেখানে যে বিভিন্ন যে জীববৈচিত্র্য সম্পন্ন উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী রয়েছে, তারা যে সব জায়গায় সমানভাবে বণ্টিত হবে তা কিন্তু নয়। জলবায়ুর উপর খানিকটা এই বন্টনের পরিমাণটা নির্ভর করে, অর্থাৎ জলবায়ু কতটা অনুকূল এবং প্রতিকূল তার উপর কিন্তু বন্টনের হ্রাস বৃদ্ধি হয়। তো কী দেখা যায় যে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক প্রজাতির জীব থাকায় এই অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক, যেমন কি সেলভা অরণ্য। আবার জলভাগের প্রবাল প্রাচীরেও অসংখ্য প্রজাতির জীব বসবাস করে, তাই প্রবাল প্রাচীরেও জীববৈচিত্র্য কিন্তু বিপুল হয়ে থাকে। যেমন হচ্ছে উদাহরণস্বরূপ বলা যায় যে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। প্রবাল প্রাচীরে জীববৈচিত্র্য জলভাগের মধ্যে সর্বাধিক হওয়ায় একে আবার কি বলা হয়, সমুদ্রের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলা হয়ে থাকে। এবার জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নেওয়া যাক। তো যখন জীববৈচিত্র্যের আমি সংজ্ঞা বলেছিলাম তখন তোমরা জানতে পেরেছো যে জীববৈচিত্র্যের প্রধান 4টে উপাদান রয়েছে। কি কি? জিনগত বৈষম্য, প্রজাতির বৈষম্য, বাস্তুতন্ত্রের বৈষম্য ও সময়গত বৈষম্য। এই 4টে উপাদানের ভিত্তিতেই কিন্তু পৃথিবীর বুকে বিভিন্ন জীববৈচিত্র্যের উদ্ভব ঘটেছে। তো এই যে 4টে উপাদান, সেই 4টে উপাদানের ভিত্তিতে পৃথিবীর বুকে এরকম কত ধরনের জীববৈচিত্র্যের উদ্ভব ঘটেছে? প্রায় 87 লক্ষ জীবের কিন্তু আবির্ভাব ঘটেছে। তবে এখনও পর্যন্ত প্রায় 21 লক্ষ জীব সম্পর্কেই আমরা ধারণা লাভ করতে পেরেছি। আবার ইউএনএপি অর্থাৎ ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের তথ্য অনুযায়ী প্রতি 24 ঘন্টায় পৃথিবী থেকে গড়ে 150 থেকে 200 প্রজাতির জীব কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই যে 4টে উপাদান, এই 4টে উপাদানের ভিত্তিতে কিন্তু জীববৈচিত্র্যকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য ও তৃতীয় যেটা রয়েছে সেটা হলো কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো প্রথম যেটা রয়েছে সেটা কি জিনগত বৈচিত্র্য। জিন কি? জিন হলো জীবের বংশগতির ধারক ও বাহক, যার তারতম্যে জীবের চারিত্রিক পার্থক্য পরিলক্ষিত হয়। একটি প্রজাতির মধ্যে অবস্থিত এক প্রাণীসত্তার মধ্যে প্রাপ্ত জিনগত পার্থক্যের প্রকারকেই কী বলা হচ্ছে? জিনগত বৈচিত্র্য। উদাহরণ হিসাবে কি বলা যায়? মানুষের 35,000 থেকে 40,000 ধরনের জিন বৈচিত্র্য রয়েছে। আবার ধানের জিন বৈচিত্র্যের সংখ্যা প্রায় কত? 32,000 থেকে 50,000-এর মতো। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যান্থনি ক্যাম্বেল 2003 খ্রিস্টাব্দে আণবিক বা মলিকিউলার বৈচিত্র্য নামে আর এক ধরনের কিন্তু জীববৈচিত্র্যের বর্ণনা দিয়েছিলেন। এবার দ্বিতীয় যে শ্রেণীবিভাগের কথা বলেছিলাম সেটা কী ছিল? সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তো কোনো একটা অঞ্চল বা বাস্তুতন্ত্রে যে সকল বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী প্রজাতি বসবাস করে তাদের যে সংখ্যা, সেই সংখ্যাটাই কিন্তু হলো ওই নির্দিষ্ট অঞ্চল বা এলাকার প্রজাতিগত বৈচিত্র্য। কখনো কখনো এই প্রজাতিগত বৈচিত্র্যকে আবার জীববৈচিত্র্য হিসেবেও কিন্তু উল্লেখ করা হয়ে থাকে। কোনো নির্দিষ্ট একক অঞ্চলে যত সংখ্যক প্রজাতিগোষ্ঠী বসবাস করে তার উপর জীবের প্রাচুর্য বা স্বল্পতা নির্ভর করে, এবং যেখানে প্রজাতিগোষ্ঠী যত বড় অর্থাৎ বৃহৎ, সেখানে কি হবে? খাদ্য শৃঙ্খল অর্থাৎ ফুড চেনটাও কিন্তু তত বেশি দীর্ঘ হবে বা লম্বা হবে। সাধারণভাবে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রজাতিগত বৈচিত্র্য সবচেয়ে বেশি এবং মরুভূমি অঞ্চলে কিন্তু সবচেয়ে কম। বাস্তুতন্ত্রে যে সকল অঞ্চলগুলিতে প্রজাতি বৈচিত্র্য অত্যন্ত বেশি তাদেরকে কি বলা হয়? তাদেরকে হটস্পট বলা হয়। এটা কিন্তু পরীক্ষায় এসএকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রজাতির বৈচিত্র্য মূলত কিসের উপর নির্ভর করে? মূলত নির্ভর করে প্রজাতির প্রাচুর্য এবং প্রজাতির সমতার উপর।
তো এই যে প্রজাতির প্রাচুর্য সেটা কি? একটি একক অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীবদের আধিক্যকে কী বলা হচ্ছে? প্রজাতির প্রাচুর্য। আর একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির সদস্যদের সংখ্যার যে সমতা তাকে কী বলা হচ্ছে? প্রজাতির সমতা। তৃতীয় এবং শেষ যে শ্রেণীবিভাগটা ছিল সেটা কি ছিল? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থানরত সমস্ত জীবজ এবং অজীবজ উপাদানের যে সমাহার তাকেই আমরা কি বলছি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এটাকে আবার অন্য রকমভাবেও বলা যায়। কিভাবে বলা যায়? যে কোনো বাস্তুতন্ত্রের মধ্যে কিংবা একাধিক বাস্তুতন্ত্রের মধ্যে যে বিশাল বিভিন্নতা বা বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকে কি বলা হচ্ছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে যদি অনেকগুলো বাস্তুতন্ত্র থাকে তো সেই অনেকগুলো বাস্তুতন্ত্রের মধ্যে কি বিভিন্নতা বা বৈচিত্র্য রয়েছে, যে কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বা কি অমিল রয়েছে, সেটাকেও আবার কি বলা হচ্ছে? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি? আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, আবার গামা বৈচিত্র্য। এটাও কিন্তু পরীক্ষাতে এসএকিউ এর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে যেটা রয়েছে সেটা হলো কি? আলফা বৈচিত্র্য। সেটা কি? কোনো একটি বাস্তুতন্ত্রের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকেই কি বলা হচ্ছে? আলফা বৈচিত্র্য। অর্থাৎ আলফা বৈচিত্র্য হলো একই গোষ্ঠীভুক্ত সমস্ত জীবসমূহের মধ্যেকার বৈচিত্র্য। অর্থাৎ একই গোষ্ঠীভুক্ত জীব কুল থাকতে হবে এবং তাদের মধ্যেকার যে বৈচিত্র্য থাকবে সেটাই হচ্ছে কি? আলফা বৈচিত্র্য। বিজ্ঞানী হুইটেকার এই প্রকার বৈচিত্র্যকে কি বলেছে? বিন্দু বৈচিত্র্য নামেও আবার কিন্তু অভিহিত করেছেন। উদাহরণ হিসাবে কি বলা যায়? সুন্দরবনের একটি দ্বীপের জীববৈচিত্র্যের যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে কি? আলফা বৈচিত্র্য। এবার দ্বিতীয় যেটা রয়েছে সেটা কি? বিটা বৈচিত্র্য। সেটা কি? একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে তাকে বলা হচ্ছে কি? বিটা বৈচিত্র্য। তাহলে এখানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে কি থাকবে? যে ভিন্ন ভিন্ন বাসস্থান এবং সেই বাসস্থানের মধ্যে যে জীবকুল থাকবে তাদের বৈচিত্র্যের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যাবে তাকেই কি বলা হচ্ছে? বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্যকে টার্ন ওভার ডাইভার্সিটিও বলা হয়। বিটা বৈচিত্র্য নির্ধারণের যে সূত্রটা সেটা হলো কি? যে গামা বৈচিত্র্য আর হচ্ছে আলফা বৈচিত্র্য, এই দুটো বৈচিত্র্যকে যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু বিটা বৈচিত্র্য নির্ধারণ করতে পারব। সুন্দরবনের পাশাপাশি দুটি দ্বীপের জীববৈচিত্র্যের বৈচিত্র্যকে কিন্তু আমরা বিটা বৈচিত্র্য হিসাবে ধরতে পারি। এরপরে তৃতীয় যে বৈচিত্র্যটা ছিল সেটা হলো কি? গামা বৈচিত্র্য। তো দেখো, একটি ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীবপ্রজাতির মধ্যে যে সামগ্রিক বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকেই আমরা কি বলছি? গামা বৈচিত্র্য। এই যে গামা বৈচিত্র্য নির্ধারণের সূত্রটা হচ্ছে আলফা বৈচিত্র্য গুণ হচ্ছে বিটা বৈচিত্র্য। এই আলফা বৈচিত্র্যর সাথে বিটা বৈচিত্র্যকে যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি? গামা বৈচিত্র্য। সমগ্র যে সুন্দরবন, সেই সুন্দরবনের বিভিন্ন দ্বীপের জীবগোষ্ঠীর যে বৈচিত্র্য তাকেই আমরা গামা বৈচিত্র্যের উদাহরণ হিসাবে ধরতে পারি। এই যে পুরো পৃথিবীময় বিভিন্ন বৈচিত্র্যসম্পন্ন জীবকুল আমরা লক্ষ্য করতে পারি, সেই জীবকুলের বিনাশ কেন ঘটছে এবং বিনাশের কারণই বা কী? তো প্রকৃতিতে এই যে জীবের আত্মপ্রকাশ ঘটছে এবং নির্দিষ্ট সময়ের পর বা কখনো কখনো নির্দিষ্ট সময়ের আগে যে জীবকুলের যে অবলুপ্তি ঘটছে সেটা কিন্তু মূলত একটা প্রাকৃতিক ঘটনা। বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে যেমন বিবর্তনের মাধ্যমে নতুন নতুন প্রজাতি পৃথিবীতে এসেছে, ঠিক তেমনি অনেক প্রজাতি কিন্তু আবার হারিয়েও গেছে। পৃথিবীতে উন্নত বুদ্ধিসম্পন্ন সমৃদ্ধশালী মানুষ ম্যান, MAN, এবং যে স্মল MAN, তোমরা এটা ক্লাস 9-এ পড়েছিলে, দুর্যোগ এবং বিপর্যয় চ্যাপ্টারে ছিল যে MAN আর স্মল MAN এর মধ্যে পার্থক্য কী।
তো যখন পৃথিবীতে এই ক্যাপিটাল লেটারে লেখা MAN অর্থাৎ উন্নত বুদ্ধিসম্পন্ন সমৃদ্ধশালী মানুষ যখনও পর্যন্ত এসে পারেনি, তার আগে পর্যন্ত কিন্তু এই জীববৈচিত্র্যের ধ্বংস সেভাবে হয়নি, এবং যতটুকুও বা হয়েছে তা কিন্তু প্রাকৃতিক নিয়মেই ঘটেছে। কিন্তু এই উন্নত বুদ্ধিসম্পন্ন জীব ম্যান আসার পর থেকে কিন্তু এই জীববৈচিত্র্য একটু একটু করে বিলুপ্তির দিকে এগিয়ে গেছে, এবং 1850 সালে শিল্প বিপ্লবের পর সেটা কিন্তু অত্যন্ত দ্রুত মাত্রায় ঘটেছে, এবং বিভিন্ন অর্থনৈতিক উন্নতির কারণে কিন্তু এই ধ্বংসের মাত্রাটা কিন্তু আরও বেড়েছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের যে মত, সেই মত অনুসারে কিন্তু বা হিসাব অনুসারে পৃথিবী থেকে প্রতি 24 ঘন্টায় 150 থেকে 200 প্রজাতি উদ্ভিদ এবং প্রাণী কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই যে সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন যুগে যে বিভিন্ন জীববৈচিত্র্যের যে বিনাশ ঘটেছে, তাকে কিন্তু মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে অর্ডোভিশিয়ান যুগ, দ্বিতীয়টা হচ্ছে ডেভোনিয়ান যুগ, তৃতীয়টা হচ্ছে পার্মিয়ান যুগ, চতুর্থটা হচ্ছে ট্রিয়াসিক যুগ, আর পঞ্চমটা হচ্ছে ক্রিটেসিয়াস যুগ। তো প্রথম যেটা বললাম সেটা কি ছিল? অর্ডোভিশিয়ান যুগ। অর্ডোভিশিয়ান যুগ অর্থাৎ প্রায় কত কোটি বছর আগে? 44 কোটি বছর পূর্বে জলবায়ুগত যে বিপর্যয়, সেই বিপর্যয়ের জন্যেই কিন্তু পুরো বিশ্বের প্রায় 20% জীবের কিন্তু অবলুপ্তি ঘটেছিল। এবার পরবর্তী যে যুগটা সেটা কি ছিল? ডেভোনিয়ান যুগ। প্রায় 36 কোটি বছর পূর্বে ডেভোনিয়ান যুগে পৃথিবী থেকে প্রায় 70% জীবের অবলুপ্তি ঘটেছিল, এবং এই যে অবলুপ্তির যে কারণ, তারও কিন্তু কারণ ছিল জলবায়ুগত বিপর্যয়। এবং এই যে বিপর্যয়টা, সেই বিপর্যয়টা কত বছর ধরে চলেছিল? 2 কোটি বছর ধরে কিন্তু চলেছিল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পার্মিয়ান যুগ। প্রায় 25 কোটি বছর পূর্বে পার্মিয়ান যুগে সেই জলবায়ুগত বিপর্যয়ের কারণেই কিন্তু প্রায় 90% সামুদ্রিক প্রাণীর অবলুপ্তি ঘটেছিল। চতুর্থ যে যুগটা ছিল সেটা হচ্ছে কি? ট্রিয়াসিক যুগ। প্রায় 20 কোটি বছর পূর্বে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে প্রায় 20% সামুদ্রিক জীব এবং অনেক উভচর প্রাণী কিন্তু চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এরপরে পঞ্চম ও শেষ যে যুগটা ছিল সেটা হচ্ছে কি? ক্রিটেসিয়াস যুগ। এখন থেকে প্রায় 7 কোটি বছর আগে ক্রিটেসিয়াস যুগে বিশ্বের প্রায় 3/4 স্থলজ উদ্ভিদ ও চতুষ্পদ প্রাণীর চিরবিনাশ ঘটেছে। এই প্রসঙ্গে বিজ্ঞানীরা কি বলেছেন? এই যুগের দানবাকৃতি ডাইনোসর ব্যাপক উল্কাবৃষ্টির কারণে কিন্তু চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল। তোরা এতক্ষণ ধরে জানলি যে পৃথিবীতে যে বিভিন্ন যুগে জীববৈচিত্র্য কী কী কারণে বিলুপ্ত হয়ে গেছে এবং কোন কোন যুগেই বা তারা বিলুপ্ত হয়েছে। এবার জেনে নেওয়া যাক সেই বিলুপ্তি অনুসারে জীববৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা যায়। তো বিলুপ্তি অনুসারে জীববৈচিত্র্যকে মোটামুটি 11টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি? বিলুপ্ত বা অবলুপ্ত প্রজাতি। তার মধ্যে কারা কারা পড়ছে? মরিশাস দ্বীপের ডোডো পাখি, নিউজিল্যান্ডের মোয়া পাখি, মধ্য ও দক্ষিণ আমেরিকার হার্লেকুইন ব্যাঙ, আমেরিকার প্যানজেরার পিজন প্রভৃতি। এই যাদের নাম আমি বললাম, এই সমস্ত প্রাণীগুলোকে কিন্তু বিগত 50 বছরের মধ্যে কিন্তু পৃথিবীতে আর দেখা যায়নি। এরপরে দ্বিতীয় যে প্রজাতিটা রয়েছে সেটা হচ্ছে কি? বিপন্ন প্রজাতি। এদের মধ্যে পড়ছে রেড পান্ডা, এশিয়াটিক সিংহ, ভারতীয় একশৃঙ্গ গন্ডার, রয়্যাল বেঙ্গল টাইগার, কলসপত্রী সুন্দরী প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী। তো এই যে প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, তারা এত দ্রুত হ্রাস পেয়ে যাচ্ছে যে ভবিষ্যতে এদের কিন্তু অবলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিপদাপন্ন বা অসুরক্ষিত প্রজাতি। এদের মধ্যে পড়ছে সোনালী হনুমান, রডোডেন্ড্রন, শকুন, চড়াই প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী। এইসব প্রজাতির জীবের সংখ্যা কিন্তু খুব
কমে না গেলেও ভবিষ্যতে যদি এরা প্রতিকূল পরিবেশের মধ্যে পড়ে তাহলে কিন্তু এদের বিপন্ন বা বিলুপ্ত হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এরপরে চতুর্থ যে প্রজাতিটা রয়েছে সেটা হচ্ছে কি বিরল প্রজাতি। এর মধ্যে রয়েছে হিমালয়ান স্যালামান্ডার, ঘড়িয়াল প্রভৃতি। এইসব জীবের কিন্তু সংখ্যা খুব কম এবং বর্তমানে যথেষ্ট বিপদগ্রস্ত এরা এবং বিপন্ন, এবং ভবিষ্যতে এদের বিলুপ্তির সংখ্যাও কিন্তু যথেষ্ট রয়েছে। পঞ্চম যে প্রজাতি রয়েছে সেটা হচ্ছে কি বন্য পরিবেশে অবলুপ্ত প্রজাতি, যার মধ্যে রয়েছে গুয়াম দ্বীপের মাছরাঙা, হাওয়াই দ্বীপপুঞ্জের কাক, টুপিওয়ালা হনুমান প্রভৃতি। এইসব প্রজাতির জীবগুলো তাদের স্বাভাবিক বাসস্থানে কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কিন্তু সন্ধান পাওয়া যায় না। কেমন? এরপরে পঞ্চম যেটা রয়েছে সেটা হচ্ছে চরম সংকটপূর্ণভাবে বিপন্ন প্রজাতি, যার মধ্যে রয়েছে সুমাত্রা দ্বীপের ওরাংওটাং, আমস্টারডামের অ্যালবাট্রস, ইউরেশিয়ার বন্য শূকর প্রভৃতি। এইসব জীব প্রজাতির নিকট ভবিষ্যতে তাদের স্বাভাবিক বন্য পরিবেশ থেকে চরমভাবে অবলুপ্ত হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সপ্তম যেটা রয়েছে সেটা হলো কম বিপদগ্রস্ত প্রজাতি। এর মধ্যে রয়েছে বাদামি ডানাযুক্ত মাছরাঙা পাখি, সাদা সামুদ্রিক ঈগল প্রভৃতি। এইসব যে প্রজাতিগুলো তারা কিন্তু বিপদগ্রস্ত শ্রেণীর মধ্যবর্তী স্থানের কিন্তু তালিকাবদ্ধ। এরপরে রয়েছে তথ্য অসম্পূর্ণ, অর্থাৎ তথ্যের অপ্রতুলতা, অর্থাৎ ঠিক করে তথ্য পাওয়া যায়নি, সেই কারণে এইসব বিপদগ্রস্ত প্রজাতির বিলুপ্তির সম্ভাবনা কিন্তু নির্ণয় করা সম্ভব হয়নি, অর্থাৎ পৃথিবী থেকে কেন এরা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা জানা সম্ভব হয়নি। তাদের মধ্যে কারা রয়েছে? বাদামি ডোরাকাটা রেল পাখি। এরপরে নবম যেটা রয়েছে সেটা হচ্ছে বাণিজ্যিক কারণে বিপদের লক্ষণযুক্ত প্রাণী। তাদের মধ্যে কারা রয়েছে? আটলান্টিক ব্লুফিন টুনা, হোয়েল শার্ক প্রভৃতি। এরা কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে? অতিরিক্ত বাণিজ্যিক ব্যবহারের জন্য এইসব জীব প্রজাতির অস্তিত্ব কিন্তু বিপন্ন হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই সব যে প্রাণীগুলো তাদের জীবের কোন কোন অংশের জন্য সাধারণত বিপন্ন হয়ে যাচ্ছে বা তাদেরকে শিকার করা হচ্ছে? তাদের লোম, চামড়া, দাঁত এবং উদ্ভিদের মধ্যে শিকড়, কাণ্ড, পাতা, ছাল প্রভৃতির জন্যে কিন্তু এরা বিপন্ন হয়ে যাচ্ছে। এরপরে 10 নম্বর যেটা রয়েছে সেটা কি অপরীক্ষিত বা মূল্যায়িত হয়নি। তার মানে কি? যে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থা, যেটাকে ইংরাজিতে কি বলা হয়? IUCN, এদের যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে সে বৈশিষ্ট্যের নিরিখে কিন্তু এইসব প্রজাতি এখনও পরীক্ষিত হয়নি, তাই তাদের এই গোষ্ঠীভুক্ত করা হয়েছে। কোন গোষ্ঠীভুক্ত? এই অপরীক্ষিত বা মূল্যায়ন হয়নি এই গোষ্ঠীভুক্ত। এদের মধ্যে রয়েছে স্লো লরিস, ইউরোপীয় বন্যবিড়াল প্রভৃতি। এবার শেষ যে প্রজাতিটা রয়েছে সেটা হচ্ছে কি প্রায় বিপদগ্রস্ত প্রজাতি। কারা রয়েছে এর মধ্যে? পাহাড়ি বিভার আর হচ্ছে জাগুয়ার। তো যেসব প্রজাতির অবস্থা এখন খুব একটা আশঙ্কাজনক নয়, কিন্তু ভবিষ্যতে কিন্তু বিপন্ন হয়ে পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাদেরকে কিন্তু এই তালিকাভুক্ত করা হচ্ছে, অর্থাৎ প্রায় বিপদগ্রস্ত প্রজাতির তালিকাভুক্ত করা হচ্ছে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই জীববৈচিত্র্যের কেন বিনাশ ঘটছে বা এই জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ কী। পৃথিবীতে এই যে জীবের আত্মপ্রকাশ যেমন ঘটে সেরকম কিন্তু অবলুপ্তিও ঘটে। এটা সাধারণভাবেই একটা প্রাকৃতিক ঘটনা। জীবের যেমন জন্ম আছে সেরকম মৃত্যুও আছে। জন্ম যেমন একটা নির্দিষ্ট সময়ে হয়, মৃত্যু কখনো নির্দিষ্ট সময় হয়, আবার কখনো নির্দিষ্ট সময় আগেও হয়ে যায়। সেটা সম্পর্কে কিন্তু বলা খুবই মুশকিল। যেমন সৃষ্টি যেমন রয়েছে পৃথিবীতে সেরকম কিন্তু ধ্বংসও রয়েছে। সেরকম বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে প্রকৃতিতে বা পৃথিবীতে যেমন বিভিন্ন প্রজাতির জীবের
সৃষ্টি হয়েছে সেরকম বিভিন্ন প্রজাতির জীব কিন্তু আবার হারিয়েও গেছে। তো এই হারিয়ে যাওয়ার পেছনে শুধু যে প্রকৃতিই দায়ী তা কিন্তু নয়, মানুষও কিন্তু যথেষ্টভাবে এখানে দায়ী রয়েছে। তো কেউ প্রকৃতিতে কোনো জীব বা কোনো উদ্ভিদের সৃষ্টি হলে কেউ তো নিজে থেকে হারিয়ে যায় না। হারিয়ে যাওয়ার পিছনে কিন্তু কিছু কারণ থাকে, সেটা প্রকৃতিগত কারণও থাকতে পারে এবং মনুষ্যসৃষ্ট কারণও থাকতে পারে। তো জীববৈচিত্র্যের যে বিনাশের কারণ তাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর দ্বিতীয়টা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ। এই যে প্রাকৃতিক কারণের মধ্যে আবার কতগুলো ভাগ রয়েছে। কি কি? জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, বহির্জাগতিক বস্তুর আগমন আর হচ্ছে মরুগ্রাস। তো এই যে চারটে পয়েন্ট বললাম আমি প্রাকৃতিক কারণের মধ্যে, সেটাকে একটু আমি বিশ্লেষণ করে বলি তোমাদেরকে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি জলবায়ুগত পরিবর্তন। তো ভূতাত্ত্বিক যুগের বিভিন্ন পর্যায়ে হিমবাহ জলবায়ু আগমনের কারণে বড় আকারে প্রজাতির কিন্তু ধ্বংস হয়েছিল। আবার মধ্যবর্তী হিমযুগের বেশ কিছু প্রজাতি বিলুপ্ত হয়। প্রায় 25 কোটি বছর আগে পার্মো কার্বনিফেরাস হিমযুগে পৃথিবীর প্রায় 90% প্রজাতির কিন্তু বিলুপ্তি ঘটেছিল। তবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়ে নতুন নতুন প্রজাতিও তারপর পৃথিবীতে এসেছে, যেটাকে আমরা কি বলি? অভিযোজন। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেও কিন্তু পৃথিবী থেকে বেশ কিছু প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি প্রাকৃতিক বিপর্যয়। তোমরা যখন 9-এ পড়েছিলে তখন দুর্যোগ ও বিপর্যয়ের একটা চ্যাপ্টার ছিল, সেখানে তোমরা পড়েছো। আবার তোমাদের এই ক্লাস 12-এও কিন্তু সেই চ্যাপ্টারটা রয়েছে আরও বিস্তারিতভাবে, তখন তোমরা আরও ভালো করে জানতে পারবে। তো এই যে প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে যেমন রয়েছে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি, তার ফলেও কিন্তু প্রচুর প্রজাতি ধ্বংস হচ্ছে। আবার প্রবল ঝড়ঝঞ্ঝার প্রভাবেও কিন্তু উপকূলের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। আবার পার্বত্য অঞ্চলে যখন ভূমিধস হচ্ছে তখনও কিন্তু প্রচুর গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই গাছপালা চাপা পড়ে ছোট ছোট যে প্রাণীগুলো রয়েছে তারাও কিন্তু মারা যাচ্ছে। ঘন ঘন যদি বন্যা হয় এবং বৃষ্টি কম হওয়ার জন্য যদি খরার প্রকোপ লক্ষ্য করা যায়, তার ফলেও কিন্তু জীবগোষ্ঠী বিলুপ্ত হয়ে যায়। অরণ্যে যদি দাবানল লাগে তার প্রভাবেও কিন্তু উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হতে দেখা যায়। এরপরে রয়েছে বহির্জাগতিক বস্তুর আগমন। প্রাচীনকালে পৃথিবীর উপর বহির্জাগতিক বস্তুপিণ্ড আছড়ে পড়ায় বায়ুমণ্ডল ধূলিকণায় ভরে যায় এবং সূর্যালোক পৃথিবীতে আসা ব্যাহত হয়। ফলে বায়ুমণ্ডলীয় উষ্ণতা কী হবে? কমে যাবে। সূর্য তাপ যদি পৃথিবীতে এসে না পড়ে তাহলে কী হবে? উষ্ণতাটা কমে যাবে এবং তার ফলেও কিন্তু প্রচুর প্রাণী বিলুপ্তি ঘটে। এরপরে রয়েছে মরুগ্রাস। জলবায়ুর পরিবর্তন। যে জলবায়ুর পরিবর্তনটা কিন্তু যে কোনো একটা হঠাৎ করে হয়ে গেল বা কোনো একটা বছরের মধ্যে হয়ে গেল তা কিন্তু নয়। এই জলবায়ুর পরিবর্তন হতে কিন্তু দীর্ঘ বছর সময় লেগে যায়। তো এই জলবায়ুর পরিবর্তনের কারণে যদি ধীরে ধীরে কোনো অঞ্চল মরুভূমিতে পরিণত হয়, যেটা আগে মরুভূমি ছিল না, মরুভূমিতে পরিণত হয়, তাহলে কিন্তু সেখানকার জীববৈচিত্র্য ধ্বংস হতে দেখা যায়। এরপরে রয়েছে মনুষ্যসৃষ্ট কারণ। মনুষ্যসৃষ্ট কারণের মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে। কি কি? বাসস্থান ধ্বংস, মাত্রাতিরিক্ত জীবকুল আহরণ, নতুন প্রজাতির অনুপ্রবেশ, পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, জনসংখ্যা বৃদ্ধি প্রভৃতি। তো প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা কি? বাসস্থান ধ্বংস। তো দেখো, খনি খনন, কয়লা খনি এইগুলো যখন খোঁড়া হয়, তারপরে রাস্তা ও রেল নির্মাণ, বনভূমি ধ্বংস করে কৃষিভূমি ও চারণভূমি তৈরি, শিল্পকেন্দ্র ও জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রভৃতি কারণে কি হচ্ছে? জীববৈচিত্র্য অঞ্চলে প্রচুর উদ্ভিদ এবং প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে।
ভারতের হিমালয়, পশ্চিমঘাট, পার্বত্য অঞ্চলে এই কারণে কিন্তু প্রচুর জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে। 1970 থেকে 2011 সাল পর্যন্ত ব্রাজিলের সেলভা অরণ্যের প্রায় 18% ধ্বংস করে ফেলা হয়েছে এবং 2020 সাল নাগাদ প্রায় 40% বনভূমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, যেটা অত্যন্ত কিন্তু একটা চিন্তার কারণ। এরপরে রয়েছে মাত্রাতিরিক্ত জীবকুল আহরণ। বিগত 150 বছর ধরে একটু একটু করে পরিবেশ থেকে নিয়ম বহির্ভূতভাবে, মানে পারমিশন নিয়ে বা বিনা পারমিশনে কাঠ, গাছপালা, জীবজন্তু, বনজ সম্পদ দ্রুত হারে সংগ্রহ করা হচ্ছে। এই বেআইনিভাবে বনভূমি থেকে গন্ডার, বাঘ, হাতি প্রভৃতি পশু শিকারের কারণে কিন্তু ভারতে এর সংখ্যা একটা সংকট সীমায় পৌঁছেছে। একইভাবে অতিরিক্ত ইলিশ আহরণের কারণে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নদীগুলিতে এর সংখ্যা সংকট মাত্রায় কিন্তু পৌঁছে গেছে। যে ইলিশগুলোকে যদি পরিণত অবস্থা প্রাপ্ত হওয়ার আগেই যদি তাদেরকে ধরে ফেলা হয়, অর্থাৎ ছোট ইলিশগুলোকে যদি ধরে ফেলা হয়, তাহলে কিন্তু বড় ইলিশ কিন্তু পাওয়া সম্ভব নয়। এরপরে রয়েছে নতুন প্রজাতির অনুপ্রবেশ। কোনো অঞ্চলে যদি নতুন প্রজাতির অনুপ্রবেশ ঘটে তাহলে কিন্তু সংশ্লিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীর স্বাভাবিকতা নষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে বেশ কিছু প্রজাতি এর প্রভাবে কিন্তু ধ্বংস হয়ে যায়। ভারতে ইউক্যালিপটাস, পার্থেনিয়াম উদ্ভিদের আগমনে এদেশে কিন্তু অন্যান্য প্রচুর উদ্ভিদ বিনষ্ট হয়ে গেছে। পার্থেনিয়াম যেটা কিন্তু একটা অত্যন্ত ক্ষতিকর উদ্ভিদ। এরপরে রয়েছে পরিবেশ দূষণ। এটা সম্পর্কে তোমরা সবাই জানো যে জল, বায়ু, ভূমি দূষণ, মৃত্তিকা দূষণ প্রভৃতির কারণে কিন্তু উদ্ভিদকুল এবং প্রাণীকুল বিপন্ন হয়ে পড়ছে এবং এই উদ্ভিদ এবং প্রাণীকুলের উপর কিন্তু এদের একটা বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে মৃত্তিকা এবং ভূমিক্ষয়ের বা ভূমি দূষণের কারণে যে সমস্ত উদ্ভিদ এবং আণুবীক্ষণিক জীবগুলো রয়েছে সেই জীবগুলো কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। জল দূষণের কারণে বিভিন্ন জলজ উদ্ভিদ এবং প্রাণীরও অবলুপ্তি ঘটছে। অত্যাধিক দূষণের কারণে দামোদর যে নদ রয়েছে সেই দামোদর নদ কিন্তু বর্তমানে বায়োলজিক্যাল ডেজার্টে পরিণত হয়েছে। এরপরে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হচ্ছে কি গ্লোবাল ওয়ার্মিং। উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন প্রান্তে জীববৈচিত্র্যের উপর তার কী ফলাফল পড়ছে, নেগেটিভ প্রভাব পড়ছে, অর্থাৎ ঋণাত্মক প্রভাব পড়ছে। উষ্ণতা বৃদ্ধির ফলে কি হচ্ছে, মেরু অঞ্চল এবং উপমেরু অঞ্চলে বরফের গলন হচ্ছে, অর্থাৎ বরফ গলে যাচ্ছে এবং জীববৈচিত্র্যের একটা কিন্তু পরিবর্তন ঘটছে। সমুদ্র জলের উচ্চতা এর কারণে বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, উপকূলের জীববৈচিত্র্যের বিশেষ করে ক্রান্তীয় মণ্ডলের যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সমুদ্র জলের উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি পায় তাহলে সমুদ্রে যে প্রবাল প্রাচীর রয়েছে সেগুলো অধিকাংশই কিন্তু ধ্বংস হয়ে যাবে। বেশ কিছু প্রজাতির প্রবাল কিন্তু এই কারণে ধ্বংস হয়ে গেছে। উষ্ণতা বৃদ্ধির কারণে জলচক্র, পুষ্টিচক্র, ভূ রাসায়নিক চক্র প্রভৃতির পরিবর্তন ঘটার কারণে জীববৈচিত্র্যে এর ফল পড়ে কিন্তু মারাত্মক। এরপরে শেষ যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধি। এ পর্যন্ত যে 5টা পয়েন্ট যে ব্যাখ্যা করা হলো সেগুলোর মূল কারণ কিন্তু পৃথিবীতে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির সাথেই কিন্তু এই যে আগে যে 5টা কারণ তোমরা জানলে সেই 5টা কারণ কিন্তু জড়িত। 1800 সাল নাগাদ পৃথিবীতে যেখানে জনসংখ্যা ছিল 100 কোটি এবং বর্তমানে জনসংখ্যা হচ্ছে 700 কোটির কাছাকাছি। 2100 সাল নাগাদ এই জনসংখ্যা দাঁড়াবে 1200 কোটিরও কিন্তু বেশি। তো এই জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে কিন্তু যেমন বাসস্থান নির্মাণ করতে হবে এবং তার জন্য গাছপালা কাটতে হবে, কর্মসংস্থানের জন্য গাছপালা কাটতে হবে, যাতায়াত যোগাযোগ ব্যবস্থার জন্য গাছপালা কাটতে হবে এবং তার ফলে শুধু যে গাছ ধ্বংস হবে তা নয়,
বিভিন্ন বনে বা গাছ জঙ্গলে যে সমস্ত প্রাণীকুলরা রয়েছে তারাও কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং তার ফলে কি হবে, মৃত্তিকার উপরেও কিন্তু একটা আঘাত পড়বে, ফলে মৃত্তিকা ক্ষয় হবে, ফলে মৃত্তিকার উপর এবং মৃত্তিকার অভ্যন্তরে যে সমস্ত প্রাণীরা থাকে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একদিকে যেমন জনসংখ্যা বৃদ্ধি এবং অন্যদিকে জীবন ধারণের মান উন্নয়নের জন্য কি হচ্ছে, প্রকৃতির উপর যে চাপটা পড়ছে সেটাকে তুলনা করা যায় সাঁড়াশির মতো, অর্থাৎ দুদিক থেকেই চেপে ধরেছে কে, একদিকে জনসংখ্যা বৃদ্ধি, অন্যদিকে জীবন ধারণের মান উন্নয়ন। কাকে চেপে ধরেছে? প্রকৃতিকে। মানুষের প্রাথমিক ও সাংস্কৃতিক চাহিদা মেটানোর তাগিদে সবচেয়ে বেশি চাপ পড়ছে কার উপর? এই জীববৈচিত্র্যের উপর, এবং এর ফলশ্রুতিতে আগামী দিনে অতি দ্রুত হারে কিন্তু জীববৈচিত্র্য ক্রমশ ধ্বংস হয়ে যাবে। এই যে বাদুড়, প্যাঁচা, এগুলো কি এখন দেখা যায়? এগুলো কিন্তু এখন খুব কম দেখা যায়, কালে ভদ্রে একটা দেখা যায়। তো এই যে দূষণ এবং প্রকৃতির উপর যে এই যে একটা চাপ, তার কারণে কিন্তু এই যে বিভিন্ন প্রাণীরা এবং উদ্ভিদ সেইগুলো কিন্তু প্রকৃতি থেকে বা জীববৈচিত্র্য থেকে আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে।